আমি পদ্মজা, লিখেছি এলমা বেহরোজ। 29 নম্বর পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। পদ্মজা অন্দরমহল থেকে বেরিয়ে এলো, হাতে রামদা, সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। লতিফার চোখের কোণ দিয়ে লক্ষ্য করছে। পদ্মজা অদ্ভুত শান্তভাব দেখে তার মনে হচ্ছে সে কোনো গতানুগতিক কাজ ছেড়ে এসেছে। লতিফা কপালে ঘাম মুছে পিস পিস করে জিজ্ঞাসা করলো, লাশটা কিতা কারুম? পদ্মজার কলের কাছে দাঁড়িয়ে নিরুদ্বেগ কণ্ঠে বলল, দুইজনে মিলে কিছুই করতে পারবো না। রেদওয়ান কুকুরটা কোথায়? লতিফার শরীর থেকে গাম জড়ছিল। সে কাঁপা গলায় বলল, তোমারে দেইখা আমার ডর লাগতেছে পদ্ম। তুমি কখনোই খুন করনি? লতিফা মাথা নেড়ে জানালো, না। শুধু দেখছ? রেদওয়ানকে গিয়ে বলল, পদ্মজা জসিমকে খুন করেছে। কলের পাশে একটা সাদা বালতি ছিল। পদ্মজা বসলো সেখানে। তার কথা শুনে লতিফার বুক কেঁপে উঠল। এগিয়ে এসে আতঙ্কিত স্বরে বলল, কিতা কও পদ্ম? রিদু ভাইজান জানলে? তাকে থামিয়ে দিয়ে বলল পদ্মজা, কিছুই হবে না, বরং সে সাহায্য করবে। হাতের অস্ত্রটা বালতিতে ডুবিয়ে দিল সে। সঙ্গে সঙ্গে পরিষ্কার জল লাল রঙে বদলে গেল। নীরবেই দাঁড়িয়ে রইল লতিফা, দ্বিধায় ভুগছে। পদ্মজা তার চোখের দিকে তাকিয়ে দৃঢ়স্বরে বলল, যা বললাম করো বুবু। নীরবে অন্দরমহলের দিকে পা বাড়ালো লতিফা। চারপাশে গাঢ় অন্ধকার, শুধু আকাশের চাঁদে একটা জেগে আছে। তাদের আলোয় নিত্য মেতে উঠেছে জোনাকিরা। শিশিরের ঠান্ডা ছোঁয়ায় মাটি কাঁপছে। মৃদু বাতাস বাজাচ্ছে, বিষণ্ণতার সুর। কিন্তু এই প্রকৃতির কম্পন পদ্মজাকে স্পর্শ করতে পারছে না। তার অন্তরে জ্বলছে অদম্য উষ্ণতা, যা শীতের দানবকে প্রতিহত করছে। ধীরে ধীরে হাতের অস্ত্রটি পরিষ্কার করল সে। তারপর পা বাড়ালো অন্দরমহলের দিকে। হঠাৎ অন্দরমহলের দরজায় দেখা গেল একটা আকৃতি, রেদওয়ান, যার চোখে জ্বলছে প্রচণ্ড ক্রোধের আগুন। সে ছুটে আসছে পদ্মজার দিকে। সে ক্ষুধার্ত ভাগ তার শিকারের দিকে দাবিত হচ্ছে। পদ্মজা অবিচল, তার মেরুদণ্ড সোজা, মুখে রহস্যময় হাসি। সে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। রেদওয়ান এসে পৌঁছালো, তার নিঃশ্বাস দ্রুত, চোখে উন্মাদনা। এক হাতে পদ্মজার গলা চেপে ধরে সে গর্জন করে উঠল, তোর কি মরার খায়েশ হইছে? পদ্মজার চোখে ভয়ের লেশ মাত্র নেই। সে অবিচল ভঙ্গিতে বিস্মিত করল রেদওয়ানকে। এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় ক্ষণিকের জন্য থমকে গেল রেদওয়ান। ক্রোধের আবেগে সে পদ্মজার গলা আরো শক্ত করে চেপে ধরল। তার কণ্ঠস্বর তীক্ষ্ণ চুরির মতো, তোর এই হাসি আমি চিরতরে মুছে দেব। পদ্মজার চোখ যখন উল্টে যেতে লাগলো, রেদওয়ান তখন তার গলা ছেড়ে দিল। কয়েকবার কাশল পদ্মজা। তারপর রেদওয়ান দিকে তাকিয়ে যেন কোনো গোপন কৌতুক উপভোগ করছে এমনভাবে উচ্চস্বরে হেসে উঠল। রেদওয়ানের শরীরে রেগে থর থর করে কাঁপছে। পদ্মজার এই আচরণে সে হতবাক, বিভ্রান্ত, হতাশ ও ক্ষুব্ধ হয়ে দ্রুত পায়ে অন্দরমহলের দিকে চলে গেল। লতিফা এতক্ষণে নীরবে দরজার কাছে দাঁড়িয়েছিল, আবার ছুটে এলো পদ্মজার কাছে। পদ্মজা বলে উঠল, শিকার হলো সেই, যাকে আমার জীবন নেওয়ার উদ্দেশ্যে আঘাত করি। কথাটা জমিয়ে দিল লতিফাকে। অবাক বিস্ময় তাকিয়ে পদ্মজার মনে গভীরে প্রবেশ করার চেষ্টা করলো সে। খলিল টয়লেটের দিকে যাচ্ছে। হঠাৎ রেদওয়ানকে উদ্বিগ্ন অবস্থায় মজিদ হাওলাদারের ঘরের দিকে ছুটতে দেখে থমকে দাঁড়ালো। মজিদের দরজায় পৌঁছে জোরে আঘাত করল রেদওয়ান। তার নিঃশ্বাস দ্রুত, চোখে মুখে অস্থিরতা। মজিদ হাওলাদার তখন সবে বিশ্রামে গিয়েছিলেন। দরজায় এমন আকস্মিক শব্দে বিরক্ত হয়ে দরজা খুললেন তিনি। এরই মধ্যে খলিল হাওলাদারও সেখানে এসে পৌঁছালেন। তিনি কৌতূহলী কণ্ঠে রাখলেন, রিদু, কি হইল? একেবারে পেছন ফিরে খলিলকে দেখল রেদওয়ান। তারপর দরজা খোলার শব্দের সামনে তাকালো। মজিদের কিছু বলার আগেই সেই উত্তেজিতভাবে হাত নেড়ে বলল, আপনি তো কখনো আমার কথা শুনেন না। পদ্মজা কি করেছে তার খোঁজ রেখেছেন? দোতলায় সিঁড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করলেন খলিল, এই সেরি আবার কোন আকাম করছে? মজিদ কৌতূহলী দৃষ্টিতে রেদওয়ানের দিকে তাকালো। রেদওয়ান এক হাতের তালুতে অন্য হাত দিয়ে আঘাত করে বলল, খুন করছে, খুন। জসিমের গলা কেটে রান্নাঘরে ফেলে রেখেছে। মজিদ আর খলিল বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। রেদওয়ানের কণ্ঠস্বর উত্তেজনায় কাঁপছিল। খুন করেও নির্বিকার, মনে সামান্যতম ভয় নেই। এখনো রক্তমাখা রামদা হাতে বাইরে দাঁড়িয়ে আছে। কাকা, আপনি কি বুঝতে পারছেন যে পদ্মজার মানসিকতা কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে? আপনার অনুমতির অভাবে আমি এই
নোটিশ সহ্য করছি, নইলে এতক্ষণে কলতলার গেঁথে ফেলতাম। মজিদ হাওলাদার যেন বাক শক্তি হারিয়ে ফেলেছেন, এমন অপ্রত্যাশিত সংবাদে তিনি বিহবল। রেদওয়ান আরো উত্তেজিত হয়ে উঠল। কাকা, আপনি কি বুঝতে পারছেন না? পদ্মজার হাতে অস্ত্র উঠে গেছে, অস্ত্র। আর আমিরের কোনো খোঁজ নেই। ও পাতালপুরীতে নিজেকে বন্দি করে রেখেছে, কেউ ওর কাছে যায় না, নিজেও বাইরে আসে না। কে জানে ভেতরে কি করছে। ও নিজের জীবন নষ্ট করছে, আর আমাদের সবার জীবন বিপন্ন করছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমির আর পদ্মজা দুজনেই এখন আমাদের জন্য মারাত্মক হুমকি। আপনি কি এখনো বুঝতে পারছেন না? আজকের ঘটনার পরেও কি আপনার চোখ খুলবে না? সময় থাকতে আপনি ওদের দুজনের শেষ কৃত্যের অনুমতি দিন। রেদওয়ানের কথায় গড়ের বাতাস বাড়ি হয়ে উঠল। এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।